আচ্ছা, আজকে আমাদের হাতে আছে আরিফ আজাদের লেখা বেলা ফুরাবার আগে বইটা। মানে পুরো বইটা কিন্তু আমাদের কাছে নেই। যা আছে তা হলো কিছু উপাদান। হুম। যেমন ধরুন বইটির কাভারটা আছে। হ্যাঁ, কভার, প্রকাশকের কথা, লেখকের নিজের কিছু ভাবনা আর সূচিপত্র। অনেকটা একটা সিনেমা ট্রেলার দেখে পুরো সিনেমাটা বোঝার চেষ্টার মতো, তাই না? একদম। আমাদের আজকের মিশনও অনেকটা সেরকমই। এই ছোট্ট অংশগুলো থেকে একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি করা। মানে বোঝার চেষ্টা করা যে এই বইটি আসলে কি বলতে চায়, কাদের জন্য লেখা। আর এর ভেতরের দর্শনটাই বা কি? ঠিক। আমার কাছে কিন্তু এই চ্যালেঞ্জটা বেশ মজার মনে হচ্ছে, কারণ অনেক সময় বইয়ের ভেতরের লেখার থেকেও এই বাইরের জিনিসগুলো, যেমন প্রকাশকের লক্ষ্য। হ্যাঁ, বা লেখকের উদ্দেশ্য, এগুলো বইটার আসল লক্ষ্যটা আরও পরিষ্কার করে দেয়। আচ্ছা। এখান থেকেই বোঝা যায় বইটা ঠিক কোন পাঠকের সাথে কথা বলতে চাইছে। আমার মনে হয় আমাদের এই আলোচনাটা পাঠকদের জন্য একটা গাইডলাইন হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রকাশকের কথা দিয়ে শুরু করি। অবশ্যই। বইটা হাতে নিয়ে আমি প্রথমে প্রকাশকের কথাটাই পড়লাম, আর প্রথম লাইনটাই আমাকে একটু থামিয়ে দিল। কি লিখেছেন উনি? উনি বলছেন, তরুণদের মধ্যে একটা নতুন জাগরণ শুরু হয়েছে। তারা দিন নিয়ে গভীরভাবে ভাবতে চায়। হুম, এটা তো একটা পজিটিভ দিক। হ্যাঁ, কিন্তু সাথে সাথেই একটা বিপদের কথাও বলছেন, ও, যে এই জাগরণকে যদি ঠিক পথে চালনা করা না যায়, তাহলে তারা আরও গভীর অন্ধকারে হারিয়ে যেতে পারে। আচ্ছা। আর এই অবস্থাকে বোঝানোর জন্য উনি একটা বেশ ভারী শব্দ ব্যবহার করেছেন, আধুনিক জাহেলিয়াত। আধুনিক জাহেলিয়াত। ওয়াও! শব্দটা বেশ শক্তিশালী, তাই না? খুবই শক্তিশালী। জাহেলিয়াত শব্দটা শুনলেই তো আমাদের মাথায় ইসলামের শুরুর দিকের অজ্ঞতার ছবি ভাসে। ঠিক। কিন্তু তার আগে আধুনিক শব্দটা যোগ করে প্রকাশক একটা নতুন মাত্রা দিয়েছেন। সেটা কিরকম? উনি বলতে চাইছেন এটা পুরানো আমলের মতো জ্ঞান বা তথ্যের অভাব নয়, আচ্ছা। বরং আজকের জাহিলিয়াত হল তথ্যের মহাসমুদ্রে ডুবে থেকেও সঠিক পথ খুঁজে না পাওয়ার জাহিলিয়াত। দারুণ বলেছেন। চারপাশে এত চাকচিক্য, এত অপশনস। একদম। এত মত, এত বিনোদনের হাতছানি যে তরুণরা কোনটা আসল আর কোনটা নকল সেটাই ধরতে পারছে না। এটাই হলো আধুনিক জাহিলিয়াত, এক ধরনের উদ্দেশ্যহীনতা যা খুব চকচকে মোড়কে ঢাকা। তার মানে সমস্যাটা জ্ঞানের অভাব নয়, বরং জ্ঞানের সঠিক প্রয়োগের অভাব। ঠিক তাই। আর প্রকাশক তো সমাধানের কথাও বলেছেন। হ্যাঁ, বলেছেন। তিনি বলছেন, এই অবস্থা থেকে মুক্তির জন্য তরুণদের ৩টি উৎসের দিকে ফিরে যেতে হবে। কোরআন, হাদিস। আর সালাফ সালেহিনদের জীবনী। এখানে সালাফ সালেহিনস এই বিষয়টা যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন। অবশ্যই। কারণ এই শব্দটা হয়তো সবার কাছে পরিচিত নাও হতে পারে। সালাফ সালেহিন বলতে আসলে ইসলামের ইতিহাসের প্রথম দিকের ধার্মিক এবং জ্ঞানী মানুষদের বোঝানো হয়। যেমন সাহাবীরা। হ্যাঁ, সাহাবী, তাবেইন এবং তাদের পরবর্তী প্রজন্ম। মানে ইসলামী বিশ্বাস অনুযায়ী যারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন এবং অনুসরণ করেছেন। আচ্ছা, বুঝেছি। তাই তাদের জীবনযাপনকে একটা মডেল বা আদর্শ হিসেবে দেখা হয়। প্রকাশক এখানে এটাই বলতে চাইছেন যে আধুনিক জীবনের জটিল সব সমস্যার সমাধান খুঁজতে হলে সেই আদি ও মৌলিক আদর্শের দিকেই ফিরে তাকাতে হবে। পরিষ্কার হলো। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। বলুন। প্রকাশক বইটিকে এই আধুনিক জাহিলিয়াতের স্রোতের বিপরীতে একটা প্রয়াস বলছেন। এমনকি বইটিকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলেও দাবি করছেন। হুম, দাবিটা বেশ বড়। তো আপনার কি মনে হয়, এটা কি শুধুই বই বিক্রির একটা কৌশল, নাকি সত্যি তরুণদের মধ্যে এমন কোনো সংকট আছে যা নিয়ে মূলধারার আলোচনায় তেমন কথা হচ্ছে না? এটা একটা অসাধারণ প্রশ্ন। আমার মনে হয় দুটোই সত্যি। দুটোই। হ্যাঁ, অবশ্যই প্রকাশকের কথায় মার্কেটিংয়ের একটা ছোঁয়া আছে, এটা তো থাকবেই। ঠিক। কিন্তু গুরুত্বপূর্ণ সংযোজন কথাটা ব্যবহার করার মাধ্যমে তিনি একটা বড় সত্যকেও স্বীকার করে নিচ্ছেন। তিনি বলতে চাইছেন, বাজারে হয়তো অনেক সেলফ হেল্প বই আছে, কিন্তু বিশেষভাবে মুসলিম তরুণদের আধ্যাত্মিক এবং মানসিক সংকট নিয়ে তাদের ভাষায় কথা বলার মতো বইয়ের একটা শূন্যস্থান ছিল। উফ। আচ্ছা। এই বইটি সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে। এটা এমন এক প্রজন্মের কথা বলছে যারা একদিকে বিশ্বায়নের অংশ, আবার অন্যদিকে নিজের ধর্মীয় পরিচয় নিয়েও খুব সচেতন। একদম,
আর এই দুয়ের মধ্যে ভারসাম্য খুঁজতে গিয়ে তারা যে সমস্যায় পড়ছে সেই নির্দিষ্ট জায়গাটাতেই বইটি ফোকাস করতে চায়। তাহলে এটা শুধু মার্কেটিং নয়, একটা বাস্তব প্রয়োজনকেও তুলে ধরছে। ঠিক তাই। তাহলে প্রকাশকের দিক থেকে বইটা একটা স্পষ্ট মিশনের অংশ, কিন্তু লেখক নিজে কি এটা কি সেভাবেই দেখেন? আরিফ আজাদের নিজের কথাই কিন্তু বিষয়টার একটা অন্য আরও ব্যক্তিগত দিক উঠে এসেছে। আমার কাছে ওই অংশটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। হ্যাঁ, লেখকের কথা অংশটা পড়লে বইটির জন্ম ইতিহাসটা জানা যায়। আর সেটা বইটার সাথে একটা আবেগীয় সংযোগ তৈরি করে। ঠিক। লেখক বলছেন তার আগের বই, বিশেষ করে সাজিদ সিরিজ পড়ার পর পাঠকরা তাকে প্রায়ই বার্তা পাঠাতেন। আর সেই বার্তাগুলোর মূল সুর ছিল একটাই, আমি সাজিদ হতে চাই। এই সাজিদ হতে চাই আকাঙ্ক্ষাটা কিন্তু খুব গভীর। সাজিদ তো একটা কাল্পনিক চরিত্র, কিন্তু পাঠকরা সেই চরিত্রের মধ্যে নিজেদের আদর্শের ছায়া দেখতে পেয়েছেন। একজন আত্মবিশ্বাসী, যুক্তিবাদী এবং বিশ্বাসী তরুণ, যে আধুনিক পৃথিবীর নানা প্রশ্নের মোকাবেলা করছে। একদম। আর লেখক যখন দেখলেন হাজার হাজার তরুণ এই চরিত্রটার মতো হতে চাইছে, তখন তিনি বুঝতে পারলেন এটা আর শুধু একটা বইয়ের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নেই। ঠিক এখানেই বইটির জন্ম। লেখক বুঝতে পারলেন পাঠকদের শুধু গল্প দিলে হবে না, তাদের একটা পথ নির্দেশিকা দরকার। হ্যাঁ, কিভাবে সাজিদের মতো করে ভাবা যায়, কিভাবে নিজের বিশ্বাসকে আরও মজবুত করা যায়। জীবনের ছোট বড় সমস্যাগুলোকে কিভাবে সামলানো যায় তার একটা রূপরেখা প্রয়োজন। থেকেই তিনি একটা প্রকল্প হাতে নেওয়ার কথা ভাবেন। বেলা ফুরাবার আগে বইটি সেই প্রকল্পেরই প্রথম ধাপ বা খসড়া। কিন্তু প্রকল্প শব্দটা শুনলে কেমন জানি একটু যান্ত্রিক বা মেকানিক্যাল মনে হয় না? বাহ, এটা একটা দারুণ পর্যবেক্ষণ। মানে একজন লেখকের ব্যক্তিগত অনুভূতির প্রকাশ আর একটা প্রকল্প, এই দুয়ের মধ্যে কি কোনো বিরোধ থাকতে পারে? আপাত দৃষ্টিতে প্রকল্প শব্দটা কিছুটা আবেগহীন শোনায় বটে, কিন্তু আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। কিভাবে? একটা প্রকল্পে যেমন নির্দিষ্ট লক্ষ্য থাকে, ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা থাকে, তেমনি লেখকও হয়তো বলতে চেয়েছেন যে আত্মপুনরুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক প্রচেষ্টা, একটা সুচিন্তিত পরিকল্পনা। আচ্ছা আচ্ছা। তিনি পাঠকদের শুধু আবেগ দিয়ে ভাসিয়ে দিতে চাননি, বরং তাদের হাতে একটা কাঠামো তুলে দিতে চেয়েছেন যা অনুসরণ করে তারা নিজেদের বদলাতে পারবে। সুন্দর ব্যাখ্যা। তাই প্রকল্প শব্দটা এখানে যান্ত্রিকতার চেয়ে বেশি গঠনমূলক একটা প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। আর লেখকের বিনয় আমাকে মুগ্ধ করেছে। তিনি নিজেকে বড় কোনো লেখক বা সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন না, বরং বলছেন এই বইটি পাঠকের ভালোবাসার একটি প্রতিদান মাত্র। লেখার শেষে তিনি আরও বলেছেন, বইয়ের সমস্ত ভালো দিক আল্লাহর তরফ থেকে, আর ভুলগুলো একান্তই তার নিজের। এই সমর্পণটা তার লেখার উদ্দেশ্যকে আরও মহৎ করে তোলে। একদম। আর সবশেষে তিনি পাঠকদের কাছে যে ব্যক্তিগত অনুরোধটা করেছেন সেটা অসাধারণ। হ্যাঁ, ওটা আমারও খুব ভালো লেগেছে। যিনি বলেছেন, বইটি এমন মানুষের হাতে তুলে দিন যার এই কথাগুলো খুব করে শোনা প্রয়োজন। এই একটা লাইনের মাধ্যমে তিনি বইটিকে আর নিছক একটা পণ্য হিসেবে রাখছেন না। না, একদমই না। এটাকে একটা উপহার, একটা ভালোবাসার চিহ্ন, একটা যত্নের প্রকাশ হিসেবে প্রতিষ্ঠা করছেন। মানে আপনি হয়তো আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের মানসিক অবস্থা নিয়ে চিন্তিত, কিন্তু সরাসরি কিছু বলতে পারছেন না। হ্যাঁ, এই বইটি তখন আপনার কথাগুলো বলার একটা মাধ্যম হয়ে উঠতে পারে। বাহ, এটা বইটির সাথে পাঠকের সম্পর্ককে অনেক বেশি ব্যক্তিগত করে তোলে। ঠিক তাই। ঠিক তাই। তাহলে লেখকের উদ্দেশ্য আর প্রকাশকের লক্ষ্য তো পরিষ্কার হল। এবার চলুন বইয়ের ভেতরে উঁকি দেওয়া যাক। মানে সূচিপত্র? হ্যাঁ, সূচিপত্রটা অনেকটা সিনেমা ট্রেলারের মতো, পুরো বইয়ের একটা ঝলক দেবে। এখানকার শিরোনামগুলো কিন্তু বেশ কাব্যিক এবং খুব সরাসরি। একদম। আমি শিরোনামগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে গভীর ব্যক্তিগত সংকট বা সমস্যার কথা, যেমন মন খারাপের দিনে, আমার এত দুঃখ কেন, চোখের রোগ, স্যালাতে আমার মন বসে না। হ্যাঁ, এটাও। এই শিরোনামগুলো লক্ষ্য করলে একটা প্যাটার্ন দেখা যায়। এগুলো শুধু ব্যক্তিগত দুঃখবোধ নয়, বরং এক ধরনের অস্তিত্বের সংকট তুলে ধরে। ঠিক। আজকের প্রজন্মের কাছে এই প্রশ্নগুলো খুব পরিচিত, যেমন আমার এত দুঃখ কেন। এই প্রশ্নটা কিন্তু আজকের সোশ্যাল মিডিয়া যুগের তুলনা আর এফওএমও মানে ফিয়ার অফ মিসিং আউট সংস্কৃতির একটা সরাসরি প্রতিফলন। একদম। সবাই যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে তাদের জীবনের সেরা মুহূর্তগুলো তুলে ধরছে, তখন একজন তরুণের মনে এই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক যে আমার জীবনে কেন এত অপূর্ণতা। ঠিক।
লেখক এখানে খুব দক্ষতার সাথে সেই প্রজন্মের নার্ভ টাচ করেছেন। আর সালাতে আমার মন বসে না, এটাও তো একটা মারাত্মক সাধারণ কিন্তু অব্যক্ত সমস্যা। অনেকেই এটা অনুভব করেন, কিন্তু লজ্জায় বা ভয়ে প্রকাশ করতে পারেন না। হ্যাঁ, লেখক এই ব্যক্তিগত দ্বন্দ্বগুলোকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসছেন। চোখের রোগ শিরোনামটাও আমার কাছে বেশ প্রতীকী মনে হয়েছে। আমারও তাই। এটা হয়তো শুধু চোখের শারীরিক রোগ নয়, বরং যা কিছু দেখা উচিত নয় তা থেকে চোখকে সংযত রাখতে না পারার যে আধুনিক সংকট, সেদিকেও ইঙ্গিত করে। একদম। তো এই সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি সূচিপত্রের অন্য দিকটাও কিন্তু ততটাই শক্তিশালী। ঠিক, সেখানে আছে আশা এবং উত্তরণের কথা। শিরোনামগুলো দেখুন, মেয়ের কোলের রোদ হেসেছে, আমি হব সকালবেলার পাখি, চলো বদলাই। হ্যাঁ, বেলা ফুরাবার আগে। এখানে একটা স্পষ্ট যাত্রার ইঙ্গিত পাওয়া যায়। একটা রূপান্তরের গল্প। একদিকে যেমন অন্ধকার এবং হতাশার কথা আছে, অন্যদিকে আলোর দিকে যাত্রার একটা সুস্পষ্ট আহ্বানও আছে। আমি হব সকালবেলার পাখি। এই শিরোনামটা শুনলেই তো মনে একটা নতুন শুরুর আশা জাগে। আর চলো বদলাই, এটা তো সরাসরি একটা পরিবর্তনের ডাক। এবং বইয়ের মূল শিরোনাম বেলা ফুরাবার আগে, এই বাক্যটি তো পুরো বইয়ের দর্শনকে ধরে রেখেছে। এটা একই সাথে একটা সতর্কবার্তা এবং একটা সুযোগের কথা বলে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজেকে শুধরে নেওয়ার একটা তাগিদ। হ্যাঁ, এটা কোনো ভীতি প্রদর্শন নয়, বরং একটা স্নেহমাখা আহ্বান। সূচিপত্রটা দেখে আমার মনে হচ্ছে বইটি তত্ত্বের কচকচানি থেকে বেরিয়ে এসে অনুভূতির ভাষায় কথা বলতে চায়। ঠিক, জীবনের ইঁদুর দৌড় কাহিনী বা মুখের মানে শত্রু শত্রু খেলা, এই শিরোনামগুলো দৈনন্দিন জীবনের জটিলতাকে খুব সহজভাবে তুলে ধরে। যা পাঠকের হৃদয়ের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে। তাহলে আমাদের এই কাটাছেঁড়া থেকে সব মিলিয়ে যা দাঁড়ালো, বেলা ফুরাবার আগে বইটি শুধু একটি আত্ম-উন্নয়নমূলক বই নয়। না, এটি সমসাময়িক মুসলিম তরুণদের আধ্যাত্মিক এবং মানসিক সংকট মোকাবিলার জন্য একটি ব্যবহারিক নির্দেশিকা। এটি শুধু সমস্যার কথা বলে থেমে যায় না, বরং কুরআন ও হাদিসের আলোকে এবং ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে সমাধানের একটা কাঠামো বা প্রকল্প যেশি করে। লেখক এবং প্রকাশক উভয়ই এটিকে নিছক একটি বই হিসেবে নয়, বরং একটি সময়ের দাবি হিসেবে উপস্থাপন করেছেন। এমন এক প্রজন্মের জন্য লেখা যারা বিশ্বাস ও আধুনিকতার টানাপোড়েনে নিজেদের পথ খুঁজছে। এই পুরো আলোচনার শেষে আমার মাথায় একটা গভীর প্রশ্ন ঘুরছে। বলুন। বইটি একটি সুনির্দিষ্ট জীবন দর্শন এবং আত্ম-উন্নয়নের পথ দেখাচ্ছে, যা তার নিজস্ব পরিমণ্ডলে খুবই স্পষ্ট এবং শক্তিশালী। কিন্তু এই একবিংশ শতাব্দীতে একজন তরুণ, যার জীবন অসংখ্য সামাজিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত জটিলতায় ভরা, সে কিভাবে এই মৌলিক নির্দেশনাগুলোকে তার আধুনিক বহুমুখী জীবনের সাথে সমন্বয় করবে? যেমন বইটি হয়তো বলবে সরল জীবনযাপন করতে, কিন্তু কর্পোরেট দুনিয়ার ইঁদুর দৌড়ে টিকে থাকতে হলে তাকে হয়তো অন্য পথে চলতে হবে। ঠিক, বইটি হয়তো বলবে আধ্যাত্মিক সাধনায় মন দিতে, কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তাকে সারাক্ষণ অন্যদিকেই টেনে নিয়ে যাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। বইটি পথ দেখাবে ঠিকই, কিন্তু সেই পথে হাঁটার কৌশল এবং বাস্তবতার সাথে বিশ্বাসের ভারসাম্য রক্ষার যে কঠিন লড়াই, সেই দায়িত্বটা শেষ পর্যন্ত ব্যক্তির নিজেরই। একদম। এই বাস্তবতার টানাপোড়েনটা হয়তো আরও গভীর অনুসন্ধানের জন্ম দিতে পারে।